নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আজ আপনারা অনেকেই জানেন, আমাদের ফেসবুক পেজ থেকে হয়তো অনেকেই জানেন যে আজ ৪ঠা সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড সেক্সুয়াল হেলথ ডে, অর্থাৎ বিশ্ব যৌন স্বাস্থ্য সচেতনতা দিবস। এবং ইনফ্যাক্ট এই সেপ্টেম্বর মাসটা পুরোটাই হচ্ছে ওয়ার্ল্ড সেক্সুয়াল হেলথ মান্থ, অর্থাৎ বিশ্ব যৌন স্বাস্থ্য মাস। এই নিয়ে আজ আমরা আলোচনা করব বন্ধ্যাত্বের সঙ্গে যে কিছু কিছু যৌন স্বাস্থ্য কিভাবে জড়িত। Good evening. I am Dr. Sujoy Dasgupta, consultant gynecologist and infertility and IVF specialist. Today we are going to discuss about the infertility and sexual health because today 4th September is basically the World Sexual Health Day, and in fact September month is the month of World Sexual Health Month. So today we will discuss how the infertility is related to sexual health. The number one thing is that we cannot ignore this fact that infertility causes stress. Okay, particularly when you see that your peers, your colleagues, your friends, your relatives, everybody has conceived, and you are struggling a lot. It creates lots of pressure and lots of stress between the husband and wife. Additionally, the people, in-laws and other people, friends, they are pressurizing you. Everybody is asking why you are not taking the baby, etc. Because nobody will understand the pain you are going through. Nobody will feel the level of stress and the level of treatment you are going through. Maybe you probably could have experienced lots of failure in the treatment. It's difficult to understand by other people. Okay. Therefore, it's very important to have very good relationship between the husband and wife, between the male and female partner, because only you are the two persons who are actually going through this procedure. Unfortunately, we, the doctors, we, the infertility specialists, also advise the couples to try regularly, that is, to have regular intercourse. As a result, most of the couples who are suffering from infertility, they feel that sex become a compulsion, that we have to do it. The pleasure is lost. So that's why it creates lots of problem. Okay, that's why it leads to sexual dysfunction, and particularly because the pleasure is lost, so you are under pressure only that you have to perform. So it creates lots of pressure, and pressure leads to sexual problem and sexual dysfunction. অর্থাৎ আমরা যেটা আলোচনা করছি যে বন্ধ্যাত্ব, এটা নিয়ে আমরা কখনোই এই জিনিসটাকে আমরা অস্বীকার করতে পারবো না যে বন্ধ্যাত্ব কিন্তু ভীষণভাবে একটা মানসিকভাবে একটা চাপ তৈরি করে। বিশেষ করে আশেপাশে যখন দেখা যাচ্ছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সবাই কনসিভ করে যাচ্ছে এবং সবাই জিজ্ঞাসা করছে, বিশেষ করে পরিবারের অন্যরা, যে কেন আপনারা এখনো পর্যন্ত বাচ্চা নিচ্ছেন, এই ব্যাপারটা যখন কেউ জিজ্ঞাসা করছে, তখন কেউ কিন্তু বুঝতে পারছে না যে কতটা স্ট্রেসের মধ্যে দিয়ে আপনারা আছেন এবং কতটা ট্রিটমেন্ট হয়তো আপনারা করেছেন এবং সেই ট্রিটমেন্টটা অনেকবার ফেলিওর হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করেছেন, তাও কিন্তু অন্যদের পক্ষে কিন্তু বোঝা অসম্ভব যে কী ধরনের স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। কাজেই এই সময়টাতে যেটা দরকার, স্বামী ও স্ত্রীর মধ্যে কিন্তু অর্থাৎ বন্ধনটা ঠিকমতো, মানসিক বন্ধনটা ঠিক থাকা দরকার। দুর্ভাগ্যজনকভাবে আমরা ডাক্তাররাও কিন্তু বেশিরভাগ সময় বলে থাকি যে ভালো করে চেষ্টা করুন, সপ্তাহে 2-3 বার করে চেষ্টা করুন, বেশিরভাগ করে চেষ্টা করুন। তার ফলে যেটা হয়, সেক্স জিনিসটা একটা কম্পালশন হয়ে যায়, অর্থাৎ বাধ্যতামূলক। তার আনন্দটা চলে যায় এবং মনে হয় যে করতে হবে, করতে হবে বলে করছি। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট এটা বলে যে করতে হবে বলে করছি, কিন্তু মজাটা চলে গেছে, আনন্দটা চলে গেছে, অর্থাৎ ভালো লাগছে না। এই যে আনন্দটা চলে গেছে, একটা প্রেশার, যে না করলে কি হবে, না হলে হবে না, বাচ্চা হবে না, এরকম যে একটা প্রেশার আসছে, সে প্রেশারের কারণে কিন্তু যেটা হতে পারে সে সেক্সুয়াল ডিসফাংশন, অর্থাৎ বিভিন্ন ধরনের যৌন অসুবিধা তৈরি হতে পারে। আচ্ছা, এবার আমরা প্রথমে যেটা আলোচনা করব, বেশিরভাগ ক্ষেত্রে যেসব দম্পতিরা ইনফার্টিলিটিতে ভুগছেন, তারা কি কি ধরনের সমস্যা নিয়ে প্রশ্ন করেন, এবং যে প্রশ্নগুলো হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে বোকা বোকা প্রশ্ন অনেকের কাছে, কিন্তু এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ যারা এই সমস্যায় ভুগছেন তারা কিন্তু অন্য কাউকে প্রশ্নটা করতে পারছেন। আচ্ছা, প্রথম কথা, একটা ধারণা আছে, অনেকে জিজ্ঞাসা করেন সপ্তাহে কতবার ট্রাই করা উচিত। মনে রাখতে হবে সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার, কিন্তু তার মানে এই নয় যে পরপর 2-3 দিন করলেন বাকি সপ্তাহটা খালি, এরকম নয়। অর্থাৎ প্রত্যেক 2-3 দিনে অন্তত একবার। তা অনেকে জিজ্ঞাসা করেন কতবার, ম্যাক্সিমাম কতবার করবো। মনে রাখতে হবে ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার, তার থেকে বেশি করলে কোনো ক্ষতি নেই। অর্থাৎ কথাটা হচ্ছে রেগুলার আর ফ্রিকুয়েন্ট। এবার অনেকে যেটা করেন, ডাক্তারবাবু ওভুলেশনের টাইমটাতে করবো যেন আরও অ্যাকিউরেটভাবে করতে পারে। অনেকে হয়তো ওভুলেশন কিট ব্যবহার করছেন, অনেকে পিরিয়ডে সেই 10 থেকে 18 দিন সে সময়টা একসাথে থাকছেন। এই জিনিসটাকে বলে টাইমড ইন্টারকোর্স। কিন্তু দেখা গেছে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায়, টাইমড ইন্টারকোর্স যদি করা হয় তাতে কিন্তু সেক্সুয়াল সমস্যা বাড়ে।
প্রচণ্ড স্ট্রেস তৈরি হয় দুজনের মধ্যে। মানে ধরুন আপনার মনে হচ্ছে 10 থেকে 18 দিন এই সময় রোজ করতে হবে, কোনো একদিন কারো অফিসের কাজ পড়ে গেল, কারো শরীর খারাপ থাকলো, তখন আরেকজনের মধ্যে আজকে করা হলো না, মিস হলো, কি হয়ে যাবে। আমরা বলি টাইমড ইন্টারকোর্স, অর্থাৎ এই পিরিয়ডে 10 থেকে 18 এই সময়টা তাদের করতে যারা ধরুন হাজবেন্ড বা ওয়াইফ সারা বছর একই শহরে থাকতে পারছেন না। মানে ধরুন একজন কলকাতায় থাকছেন, একজন দিল্লিতে থাকছেন, একমাত্র মাসের কিছু সময় একসাথে থাকতে পারছেন, তাদের জন্য। না হলে সপ্তাহে যদি 2 থেকে 3 বার করা হয়, তাহলে কিন্তু মনে রাখতে হবে ওভুলেশনের সময়ও কিন্তু যথেষ্ট স্পাম থাকে। আলাদা করে ওভুলেশন টাইম যদি চেক করা হয়, তাতে কিন্তু লাভ হয় না। আর মনে রাখতে হবে, যেটা আরও ইম্পর্টেন্ট জিনিস, ওভুলেশন চেক করার যা যা পদ্ধতি আছে, কোনো পদ্ধতি কিন্তু অ্যাকিউরেটলি বলতে পারে না কখন ওভুলেশন হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। হয়তো আপনি ভাবছেন আমি খুব অ্যাকিউরেটভাবে করছি, আমি ঠিকভাবে মানে মেলামেশা করছি এমন সময় যখন ওভুলেশন হবে, যাতে আমার চান্সটা বাড়বে। মনে রাখতে হবে ওভুলেশন ঠিক অ্যাকিউরেটভাবে দেখার পদ্ধতি কিন্তু এখনও খুব একটা বেরোয়নি। কাজে সপ্তাহে 2 থেকে 3 বার করাটা কিন্তু যথেষ্ট। Now we are going to discuss about the common queries of an infertile couples they put forward. It may seem very silly questions because they often find it difficult to ask to other people. So that's why they ask to we people, the doctors. So it's our duty to clarify certain things. Number one thing is how frequently one should have intercourse. The recommendation is that you should have intercourse at least 2 to 3 times in a week, not less than this. But that does not mean that you will do 2 to 3 days consecutively, like Friday, Saturday, Sunday, and stop. It's not like that. That means you have to do at least once in every 2 to 3 days. But there is no problem if you have relationship regularly, that is more than 2 to 3 times a week. Even if you can do every days in a week, there is no problem. But there are some couples who are asking about timed intercourse, that is intercourse only around the time of ovulation. Remember, this timed intercourse, that is intercourse around the time of ovulation, is recommended only for those couples who are staying separately. Suppose husband is staying at one city and wife is staying at another city, and they can meet only for certain days in a month. Only in that case, timed intercourse is recommended. Otherwise, timed intercourse will not help, because it has been found that if you are doing timed intercourse, if you are doing like some people are using ovulation kit, they think that they will get more accurate idea when to do intercourse, or some people are using this calendar system, like they are doing the intercourse from day 10 to day 18, they feel that it will be more accurate. Remember, timed intercourse does not improve the chance to get pregnant. Moreover, it will create more pressure. That is, you will feel that okay, today is day 12, I have to do it. Suppose tomorrow you can have fever, you can have some pressure from the office, so you cannot have intercourse. So it creates lots of pressure that, oh my god, today is missed, what will happen? And it leads to sexual dysfunction. It has been found that timed intercourse is associated with sexual dysfunction. And moreover, none of the methods which you people use for ovulation detection are accurate. No method can actually detect when you are going to have ovulation. So it has been found that if you do intercourse at least 2 to 3 times in a week, you can have sufficient amount of sperm at the time of ovulation. So that's the thing is needed. Okay. Now the next question is, which time is the best? As I have said, no time is best. 2 to 3 times in a week is sufficient. অনেকে বলেন কোন সময়টা হচ্ছে সব থেকে ভালো। ওই যে বললাম, কোনো সময়টাই ভালো নয়, সপ্তাহে 2 থেকে 3 বার করলে সেটাই যথেষ্ট। এবার অনেকে যেটা বলেন, অনেক মহিলা পার্টিকুলারলি বলেন, বা অনেক হাজব্যান্ডও বলেন যে ইন্টারকোর্সের পরে যে সিমেন্টটা যাচ্ছে সেটা পুরোটাই বেরিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, সিমেন্টে দুটো অংশ থাকে, একটা হচ্ছে স্পাম, শুক্রাণু, যেটা চোখে দেখা যায়, আরেকটা হচ্ছে ফ্লুইড, যেটা শুক্রাণু, যেটা চোখে দেখা যায় না, আরেকটা হচ্ছে ফ্লুইড, যেটা চোখে দেখা যায়। মনে রাখতে হবে, স্পাম কিন্তু খুব দ্রুত বেগে ভেতরে যেতে থাকে, আপনি স্পাম দেখতে পান না, কিন্তু ফ্লুইডটা বেরোবে, ভেজাইনার ভেতরে কোনো কিছু দিলে সেটা বেরোবেই। কাজে ফ্লুইড বেরোনোটা স্বাভাবিক, এটা সবারই বেরোয়। অনেকে ভাবেন বোধহয় সব শুক্রাণু বেরিয়ে যাচ্ছে, প্রেগনেন্সি আসছে না, এটা মোটেও ঠিক হয় না। যেটুকু শুক্রাণু ভেতরে যাওয়া সেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, সেটা খুব তাড়াতাড়ি চলে যায়, ফ্লুইডটা বেরোবেই। Okay, some people are asking, some people are concerned rather, that during intercourse all the semen of my male partner is coming out. Remember, this is very common thing and it's not a big deal, because the semen consists of two things: sperms, which you cannot see. Remember, sperms can move very fast inside your uterus, so you cannot see the sperms, so sperms cannot come out. But the fluid, because semen consists of two parts, the fluid and the sperm, fluid will always come out, because in vagina cannot accumulate the fluid, because fluid will always come out. So it does not mean that you are not getting pregnant because all the sperms are coming out, because sperms are going inside, which you cannot see, but fluid will definitely come out. So don't get concerned about it.
Next one is the Dhat syndrome. Particularly people from India, Bangladesh, Pakistan, that is the South Asian countries, they are very much concerned. The male partners, the husbands are often saying that when I'm going to urination, when I'm going to pass the stool, my semen is coming out from my penis. We say it's absolutely normal. There is no harm. Please don't be tensed about it. This is absolutely normal. There is no treatment for it. And in fact, no treatment is required. এবার যেটা অনেকে বলেন যে ধাত সিনড্রোম, অর্থাৎ অনেকেই বলেন যে, অনেক পুরুষেরা বলেন যে ইউরিন করার সময় বা স্টুল পাস করার সময় ধাত বেরিয়ে আসছে। মনে রাখতে হবে ধাত বেরোনোটা একদম স্বাভাবিক জিনিস, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটার কোনো ট্রিটমেন্টের দরকার নেই। অনেকে শুধু শুধু আননেসেসারি ট্রিটমেন্ট করে এবং ক্ষতিগ্রস্ত, অনেক কিন্তু কোনো ট্রিটমেন্ট দরকার নেই। এরপরে অনেকে যেটা জিজ্ঞাসা করেন, ইন্টারকোর্সের পরে কতক্ষণ শুয়ে থাকবো, ইমিডিয়েটলি কি বাথরুমে যেতে পারি কিনা। মনে রাখতে হবে ইন্টারকোর্সের পরে শুয়ে থেকে কিন্তু আলাদা করে কোনো লাভ কিছু হবে না, স্পাম যেটা যাওয়া সেটা খুব তাড়াতাড়ি ভেতরে চলে যায়। Some people are asking how long we should lie down after intercourse. Remember, there is no need of lying down after intercourse because the sperms will go inside the uterus almost instantaneously. So there is no use of lying down after intercourse. The next question some people are asking, whether we are doing IUI, whether we can do intercourse at the time of IUI. We say why not? Because the success rate of IUI is only 10 to 15%. Therefore, we want as much as possible the sperm should go inside the uterus in as much number as possible. Therefore, it has been found that intercourse in the cycle when you are doing IUI improves the chance of getting pregnant. So therefore, no harm in doing intercourse in the cycle of IUI. So therefore, we will rather advise to do intercourse in the cycle when you are doing IUI. অনেকে প্রশ্ন করেন আমার IUI হবে, আমরা কি ইন্টারকোর্স করতে পারি কিনা। মনে রাখতে হবে IUI এর সাকসেস রেট অনলি 10 to 15%, অর্থাৎ 100 জনের IUI করলে 10 থেকে 15 জনের প্রেগনেন্সি আসতে পারে। কাজে আমরা চাই যতটা সম্ভব স্পাম যেন ভেতরে যায়, সেজন্য যে সাইকেলে IUI করা হয় সেই সাইকেলেও আমরা বলি ইন্টারকোর্স করার জন্য। এবং ইন্টারকোর্স করলে IUI এর ক্ষেত্রে ক্ষতি কিছু হয় না, বরং লাভ হয়, দেখা গেছে যে প্রেগনেন্সি আসার চান্স বাড়তে পারে। কাজে আমরা বলবো IUI সাইকেলে ইন্টারকোর্স করার জন্য। The next question some people are asking, okay, I used to do masturbation, that's why I'm having this problem, I'm having sexual problem, I'm having low sperm count. Remember, masturbation is nothing wrong, masturbation is not related to any problem later on. অনেকে প্রশ্ন করেন যে আমি আগে ম্যাস্টারবেশন বা হস্তমৈথুন করতাম, এটার কারণে আমার এই স্পার্মের সমস্যা হচ্ছে, আমার কোনো ইরেকটাইল ডিসফাংশন বা যৌন সমস্যা হচ্ছে কিনা। মনে রাখতে হবে ম্যাস্টারবেশনে কোনো দোষ কিছু নেই, ম্যাস্টারবেশনের সাথে এসব সমস্যার কোনো সম্পর্ক নেই। কাজে হস্তমৈথুনের সাথে কিন্তু এসবের কোনো সম্পর্ক নেই। এবার অনেকে যেটা প্রশ্ন করেন, অনেক হাজবেন্ড বলেন যে আমার মনে হচ্ছে আমার পেনিসের সাইজ ছোট, লিঙ্গের সাইজ ছোট, সেজন্য প্রেগনেন্সি আসছে না। অনেক ওয়াইফও বলেন যে হয়তো ছোট। মনে রাখতে হবে ইরেক্ট অবস্থায় পেনিসের সাইজ মেজার করা হয়, অর্থাৎ যখন শক্ত থাকছে তখন, এবং সেই অবস্থায় 3 ইঞ্চির বেশি মানেই কিন্তু সেটা যথেষ্ট। কিন্তু যদি আপনার মনে হচ্ছে আপনি স্যাটিসফাইড নন, তাহলে আপনি পিশট বা পিআরপি বলে এক ধরনের ট্রিটমেন্ট আছে যেটা আমাদের ক্লিনিকে করা হয়, সেটা করতে পারেন। Some people are asking, particularly the husbands, they are not satisfied with the size of their penis and they ask, okay, I feel my penis is small and that's why my wife is not getting pregnant. Remember, size usually does not matter because we have to measure the size when the penis is erect or penis is hard. Only in that case we have to measure it, and anything more than 3 inches is enough. But some people are not satisfied with that size, some people want even bigger size. In that case you can go for some treatment called PRP or PShot. It's done in our clinic, you can go for it. এবার যেটা আমরা এরপরে যে সমস্যা মানে বিষয়টাতে আসবো, সেটা হচ্ছে কী কী ধরনের যৌন সমস্যা যারা ইনফার্টাইল কাপেল, ওই যে বললাম যারা ইনফার্টিলিটিতে ভুগছেন তারা অনেক সময় এত প্রেশারে থাকছেন যে আমরা বারবার বলছি মেলামেশা করতে। কারণ দেখা গেছে বেশিরভাগ মানে মহিলা এবং পুরুষ কিন্তু স্বাভাবিকভাবে কনসিভ করতে পারেন। আমরাও চাই যে স্বাভাবিকভাবে যতটা সম্ভব কনসিভ করা যায়, অর্থাৎ IUI IVF এর থেকেও স্বাভাবিকভাবে যদি কনসিভ করা যায়। কিন্তু এজন্য আমরা যখন বলি নিয়মিত মেলামেশা করতে, তার ফলে কিন্তু একটা প্রেশার তৈরি হয় এবং তার ফলে কী কী সমস্যা তৈরি হয়। সমস্যাগুলোর সমাধান কী? প্রথমে মনে রাখতে হবে, অনেকে করেন কি এই সমস্যা হলে ওষুধের দোকানে গিয়ে ভায়াগ্রা খেয়ে নেন। মনে রাখতে হবে এটা কিন্তু একদম ভুল পদ্ধতি, এটা কিন্তু অনেক বিপদ ঘটাতে পারে, এটা একদম করবেন না। কারণ দেখতে হবে কী কারণে সমস্যা হচ্ছে। সব সমস্যা কিন্তু মানসিক কারণে নয়, অনেক সময় শারীরিক কোনো সিরিয়াস কারণে হতে পারে। কারণ দেখা গেছে পার্টিকুলারলি পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন বা এই ধরনের সমস্যা কিন্তু অনেক সময় মানে ইন্ডিকেট করে যে সিরিয়াস হার্ট ডিজিজের জন্য হতে পারে, পেনিস বা টেস্টিসে কোনো সিরিয়াস ডিজিজ আছে তার কারণে হতে পারে, ডায়াবেটিসের কারণে হতে পারে, হরমোনাল সমস্যার কারণে হতে পারে, ইভেন ক্যান্সারের কারণে হতে পারে।
কাজে আপনি যদি ভায়াগ্রা খেয়ে নেন এই রোগগুলো কিন্তু ধরা যাবে না, বরং রোগগুলো এমন অবস্থায় ধরা যাবে যখন অনেক দেরি হয়ে যাবে। কাজেই ডাক্তারের সাথে কথা বলুন, আগে চেক করতে হবে কেন হচ্ছে, কারণ সব সমস্যা কিন্তু মানসিক কারণে নাও হতে পারে। কাজেই যদি কেউ এই ধরনের সমস্যা বলেন, আমরা কি করি, আমরা কিছু শারীরিক পরীক্ষা করি আর কিছু টেস্ট করি, কিছু ব্লাড টেস্ট বা আল্ট্রাসাউন্ড করে দেখি কি কারণে হচ্ছে সেটা। 2 নম্বর আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাউন্সেলিং করা, আমাদের কিন্তু কথা বলা। মনে রাখতে হবে ইনফার্টিলিটিতে মেইন ট্রিটমেন্ট কিন্তু ওষুধ খুব ইম্পর্টেন্ট। আর বিশেষ করে যারা সেক্সুয়াল ডিসফাংশনে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। তাদেরকে আমরা কাউন্সেলিং করে অনেক সময় হাজবেন্ড বা ওয়াইফের সাথে একা কথা বলি, তারপর আবার দুজনের সাথে কথা বলি। এবং তার মধ্যে বিশেষ কিছু ধরনের ট্রিটমেন্ট আছে, অর্থাৎ ওষুধ ছাড়াই কিন্তু বেশ কিছু ট্রিটমেন্ট করতে পারি। যেমন একটা ট্রিটমেন্ট হচ্ছে সেন্সেট ফোকাস বলে এক ধরনের ট্রিটমেন্ট, সেটা আমরা ক্লিনিকে পেশেন্টকে ভালো করে বুঝিয়ে দিই, হাজব্যান্ড ওয়াইফকে। এটা খুব সোজা জিনিস, হ্যাঁ, খুব কঠিন কিছু নয়, ইচ্ছে করলে যে কেউই করতে পারে। 2 নম্বর কেজেলস এক্সারসাইজ বলে এক ধরনের এক্সারসাইজ আছে, যেটা আমরা ক্লিনিকে দেখিয়ে দিই, যেটা করলে কিন্তু অনেক সময় ওষুধ ছাড়াই আপনার যে যৌন সমস্যা সেটা ঠিক হতে পারে। আর অবশ্যই ওষুধ আছে, কিন্তু ওষুধ দেওয়ার আগে দেখতে হবে কি কারণে হচ্ছে, এবং সেফ ওষুধ, যেন ওষুধে কোনো ক্ষতি না হয় সেটা দেখতে হবে। হ্যাঁ, কারণ আমরা এমন ওষুধ দিই যে ওষুধ যেন প্রেগনেন্সিতে স্পার্মের ক্ষতি না করে, ডিমের ক্ষতি না করে, বা প্রেগনেন্সি আসতে যেন কোনো অসুবিধে না করে। Now, the next topic we are going to discuss about what are the common sexual problems infertile couples can feel. Okay. As I mentioned already during treatment of infertility, as we doctors are often advising that you should have intercourse 2 to 3 times a week, it creates lots of pressure. Okay. But why we are advising it? Because we want our patients to conceive naturally, because most of the patients can conceive naturally without recourse to any IUI or IVF. But for that you have to do intercourse. But as we are saying to do intercourse repeatedly, it can create some pressure and create some problems. So if you are having some problems, what we do? Some people are taking some medicines like Viagra from medicine shop if they are feeling some problem. Remember, Viagra is not the solution for each and every sexual problem, and rather it can harm you if you do not investigate, if you do not go for treatment. Okay, in that case, it can create some problem, because we want to know why this is happening. Remember, all the sexual dysfunction are not related to some psychological causes, because sometimes the sexual dysfunction may be because of some serious diseases like diabetes, heart disease, some diseases inside the penis or testis, even some cancer may cause sexual dysfunction. So if you take Viagra without consulting doctor, we cannot be able to diagnose this condition. As a result, these diseases will be diagnosed at a stage when it's too late. So that's why it's important to talk to your doctor. Don't get afraid, don't feel ashamed. Please talk to your doctor openly. What we do, we counsel. And of course, we have to find out the cause by we examine physically the individual, and we do some tests like some blood test or ultrasound as needed. And then we counsel, because counseling is very important in infertility. In infertility, we have to talk a lot to the patient, okay, especially if they are having sexual dysfunction, then we have to spend a lot of time for talking to them. And there are some special techniques by which you can improve your sexual problem without any medicine. We talk about them to the patients. They are like something called sensate focusing. It's very easy to do. Just we have to explain it to the patients in our clinic. Next one is something called Kegel's exercise. It's again easy to do. We just show the patients how to do it. And then we give medicine only when needed. And because we have to see that we should give the medicines which will not harm the patient. That is the medicines which are safe for the patient, safe for the sperms, and safe for the eggs. So we have to take care of this. Only after that we can do the treatment. So if you are feeling any sexual problems, please don't feel ashamed. Okay, don't feel shy. Please talk to your doctor. We'll maintain the privacy. Even without your consent, we cannot disclose the problem of husband to the wife, or problem of the wife to the husband. So remember, we can guarantee privacy to the extent of 100%. So please talk to your doctor. But what happens if the problems cannot be cured? Suppose we have tried medicine for your problem, but unfortunately we are not able to do it. What we can do? We then ask the couple whether you want to spend time in having sex to get pregnant, or you want some alternative options. What are the alternative options? Number one alternative option is something called self-insemination. You probably have seen that in our Facebook page. There are lots of our patients
whose sexual problems could not be improved with medicine, but they conceived, even without IUI or IVF. But they did something, very simple thing at their home, that is called self-insemination. That is, we ask the husband to collect the semen at home by masturbation in special way. Then, in special way, just put the semen through a special device inside the wife's vagina. And remember, there are many of our patients who conceive by this method. So, this is very simple thing. Because this is just like intercourse, okay, so the success rate is just like 10%. That is, if we do the treatment for 100 couples, that is, if 100 couples are undergoing this self insemination, 10 can conceive in 1 month, and we sometimes can combine it with ovulation induction. If that fails, you have IUI. You know what is IUI, intrauterine insemination, that is, we have to give some medicine or injection to the wife to help our eggs to grow, and then on a special day we collect the semen from the husband and we process it and put it through a catheter inside the wife's uterus. This is associated with success rate of around 15%. We can do it for 3 to 4 cycles, and if that fails, the next option is IVF, but it's costly option. It's associated with success rate of like 40 to 50%. That is, if out of 100 couples are doing this 40 to 50 can conceive. But there are some particular sexual dysfunction through which we cannot do self-insemination or IUI. In that case, IVF is the only option. We'll come to it later on. অর্থাৎ যেটা বলছিলাম, যদি মনে হয় যে আপনার কোনো ধরনের সেক্সুয়াল সমস্যা হচ্ছে, তাহলে দয়া করে এটা লুকোবেন না, লজ্জার কিছু নেই। মনে রাখতে হবে আমরা কিন্তু গোপনীয়তা রেখেই ট্রিটমেন্ট করব। আর মনে রাখতে হবে আপনার অনুমতি ছাড়া, অর্থাৎ হাজবেন্ডের অনুমতি ছাড়া কিন্তু আমরা স্ত্রীকে বলতে পারি না হাজবেন্ডের সমস্যা, বা স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর সমস্যা হাজবেন্ডকে বলা হয় না। মনে রাখতে হবে গোপনীয়তা কিন্তু 100% ক্ষেত্রেই মেনটেন করা হয়। তো যদি দেখা যায় ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা যাচ্ছে, খুব ভালো কথা, কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা যাচ্ছে না, বা যে দম্পতি তারা আর ধৈর্য রাখতে চাইছেন না, তারা বলছেন না আমাদের সেক্স লাইফ হ্যাম্পার হচ্ছে, এবার আমরা চাইছি অন্য কোনোভাবে কনসিভ করা। আপনারা হয়তো দেখবেন আমাদের ফেসবুক পেজে অনেক সাকসেস স্টোরি আছে যেখানে দেখা গেছে তাদের হয়তো সেক্সুয়াল প্রবলেম ঠিক করা যায়নি, বা তারা সময় দিতে চাননি সেই প্রবলেম ঠিক করার জন্য, তারা সিম্পল ওয়েতে বাড়িতে কনসিভ করেছেন। সেই পদ্ধতিটা হলো সেলফ ইনসেমিনেশন, অর্থাৎ হাজবেন্ড বাড়িতে ম্যাস্টারবেশন করে সিমেন্টটা কালেক্ট করেছেন, তারপর স্পেশাল ডিভাইসের মাধ্যমে সেই সিমেন্টটা ওয়াইফের ভেজাইনার মধ্যে দিয়েছেন। এটাতে কিন্তু অনেকেই কনসিভ করেছে, এবং মনে রাখতে হবে সাকসেস রেট 10%, অর্থাৎ 100 জন যদি এটা করেন 1 মাসে 10 জন কনসিভ করতে পারেন, এবং এর সাথে কিন্তু আমরা ওভুলেশন ইন্ডাকশন পদ্ধতিও কিন্তু একসাথে প্রয়োগ করতে পারি। যদি এটা ফেল করে তখন আমরা IUI করতে পারি। IUI কি আপনারা জানেন, অর্থাৎ ওয়াইফকে এগ বড় করার জন্য ওষুধ বা ইঞ্জেকশন দেওয়া হয়, তারপর হাজবেন্ডের স্পাম কালেক্ট করা হয়, হাজবেন্ডের স্পামটা কালেক্ট করে বিশেষ একটি ক্যাথেটারের মাধ্যমে আমরা ইউটেরাসের ভেতরে দিই প্রসেস করে। এতে সাকসেস রেট 15%। এটা 3-4 বার করা যেতে পারে। এটাও যদি ফেল করে তখন আমাদের IVF রয়েছে, কিন্তু IVF যেহেতু কস্টলি সেজন্য আমরা প্রথমেই করতে চাই না, কিন্তু মনে রাখতে হবে IVF এর সাকসেস রেট সব থেকে বেশি, অর্থাৎ 40 to 50%। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে কিছু কিছু যৌন সমস্যা আছে যেখানে কিন্তু IUI বা সেলফ ইনসেমিনেশন করা যায় না, সেক্ষেত্রে IVF-ই একমাত্র পথ। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। এবার যেটা আমরা আলোচনা করব এরপরে, পুরুষের কি কি সমস্যা হয়। পুরুষের সম্ভবত সবথেকে যেটা মেইন সমস্যা, অর্থাৎ সবথেকে কমন যে সমস্যা, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা, অর্থাৎ লিঙ্গ শক্ত হতে সমস্যা হচ্ছে। মনে রাখতে হবে যাদের লিঙ্গ শক্ত হতে সমস্যা হচ্ছে তাদের কিন্তু অনেক সময় কোনো সিরিয়াস রোগের জন্য হতে পারে, সবসময় কিন্তু মানসিক কারণে নয়, যেমন ডায়াবেটিস, হার্টের রোগ, এগুলো হতে পারে। কাজে আমাদের দেখতে হবে কি কারণে হচ্ছে, সেটার জন্য আমাদের শারীরিক পরীক্ষা করা দরকার, অর্থাৎ আপনার পেনিস, টেস্টিস এগুলো দেখা দরকার, তার সাথে কিছু ব্লাড টেস্ট বা আলট্রাসাউন্ড করা দরকার। আর আগেই বলেছি ভায়াগ্রা কিন্তু সলিউশন, ওষুধ দেখে আমাদের ট্রিটমেন্ট দিতে হয়, এবং সেই ট্রিটমেন্ট কিন্তু অনেকদিন একটু ধৈর্য ধরে করতে হয়। এটা ভাববেন না যে ওষুধ আজকে খেলাম আজকেই কাজ করবে, যেটা আমরা বুঝিয়ে দিই ওষুধ অন্তত 7-8 বার দেখতে হবে। প্রথম ওষুধ কাজ না করলে আমরা পরে কিছু পরীক্ষা করি, তাতে না হলে পরে কিছু পরীক্ষা করি, তাতেও যদি কাজ না হয় বা কেউ ওষুধ নিতে চাইছেন না তখন PSHOT বা PRP করা হয়। আর যদি দেখা যায় যে সেই দম্পতি আর সময় দিতে চাইছেন না অথবা কোনো ওষুধ কাজ করছে না, তখন আমরা সেলফ ইনসেমিনেশন যে পদ্ধতি বললাম সেটা করতে পারি। সেটা যদি ফেল হয় তখন আমরা IUI করতে পারি। Now we are coming to various male problems. The problems men are facing, the sexual problems men are facing when they are suffering from infertility. The number one problem is the erectile dysfunction. Probably this is the most common problem, most common male sexual problems, particularly we see in the infertile couples. As I have said already, erectile dysfunction is basically when you find it difficult to initiate the hardness of penis or maintain the hardness of penis to the point of insertion. As I have already said again, that
erectile dysfunction is not always because of some problems in the mind or psychological problems. It can indicate some problems, some serious problems like diabetes or heart disease. So you have to find out the cause. You have to see your penis and testes, whether there are any serious issue there. And also we have to do some blood test or ultrasound as needed. As I have said, Viagra is not the only solution. So you have to give medicines only after diagnosing the conditions fully. And if the medicine you are taking, don't think that today you are taking medicine and medicine will act instantaneously, because medicines have to be taken for at least 6 to 8 episodes. After that, we can say whether the medicine is acting or not. Then we can change the medicine. If that one medicine is not acting, then we can do further tests. If all the tests and all the medicines have failed, then we can go for PRP or P-shot. PRP or P-shot can be done particularly when you don't want to take medicine. And if we cannot cure your erectile dysfunction with medicines, or sometimes there are some couples who are very much impatient because they don't want to spend time. They say that, okay, enough is enough. I think we can have, our sex later on. Now we want to just we want to have baby. In that case, you can do self-insemination, as I have said. If that fails, we can do IUI. The next problem is premature ejaculation. That is when you ejaculate before you want to ejaculate. But remember, it's usually not a serious problem so long as you ejaculate inside the vagina. If you ejaculate outside the vagina, then of course you have to find out the cause. If you ejaculate inside the vagina, it usually does not cause infertility, but it can cause problem in sexual satisfaction. We again have to find out the cause and treat it. দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে যে প্রিম্যাচিওর ইজাকুলেশন, অর্থাৎ শীঘ্রপতন নিয়ে অনেকে বলেন। মনে রাখতে হবে, যদি শীঘ্রপতনটা অর্থাৎ ভেতরে ইনসার্ট করার আগেই হয়, অর্থাৎ ভেজাইনাতে ইনসার্ট করার আগেই হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি আসতে অসুবিধা হবে। তাহলে আমাদের সেটা খুব সিরিয়াসলি নিতে হবে এবং সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিতে হবে। কিন্তু যদি দেখা যায় যে এটা ভেতরে যাওয়ার পর হচ্ছে, অর্থাৎ মানে পেনিস ভেতরে ইনসার্ট করার পরে হচ্ছে, তাহলে হয়তো এটা সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন অর্থাৎ যে উত্তেজনাটা অনুভব করার ক্ষেত্রে অসুবিধে করতে পারে, কিন্তু এটা সাধারণত প্রেগনেন্সি আসতে কোনো অসুবিধা করে না। তো তাও যদি আপনার মনে হয় কোনো অসুবিধা হচ্ছে, তাহলে আমরা তার জন্য ট্রিটমেন্ট করতে পারি। 3 নম্বর যে অসুবিধে সেটা হচ্ছে ইজাকুলেশনের প্রবলেম, অর্থাৎ ইজাকুলেশন হচ্ছে না অথবা দেরিতে হচ্ছে। যদি দেরিতে হয় তাকে বলে ডিলেট ইজাকুলেশন। সেক্ষেত্রে আমরা কিছু বলতে পারি পজিশন চেঞ্জ করে দেখুন, কিছু কাউন্সেলিং, কিছু ওষুধপত্র দিতে পারি। কিন্তু সব থেকে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে অ্যান ইজাকুলেশন, অর্থাৎ ইজাকুলেশন একদমই হচ্ছে না। এক্ষেত্রে 3 ধরনের আমরা সিচুয়েশন পাই। নাম্বার 1 হচ্ছে রেট্রোগ্রেড ইজাকুলেশন, অর্থাৎ সিমেন্টটা বীর্যপাতের সময় সামনে না এসে পেচ্ছাপের থলি ব্লাডারের মধ্যে চলে যাচ্ছে, যে কারণে আপনি যখন মানে মেলামেশার পরে বা যৌন সহবাস বা হস্তমৈথুনের পরে যখন পেচ্ছাপ করছেন, পেচ্ছাপের সাথে স্পামটা বেরিয়ে আসছে। এর কারণ হতে পারে ডায়াবেটিস বা কোনো প্রস্টেট গ্ল্যান্ডের অপারেশন, কোনো নার্ভের সমস্যা হতে পারে। এটা আমরা ইউরিন টেস্ট করে বুঝতে পারি। এটার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ওষুধ কাজ করে। ওষুধ যদি কাজ করে, স্বাভাবিকভাবে আপনি মেলামেশা করে আপনার বাচ্চা হতে পারে। যদি ওষুধ কাজ না করে, তাহলে আমরা যেটা করতে পারি, ইউরিন থেকে স্পাম কালেক্ট করে আইইউআই বা আইভিএফ করতে পারি। দ্বিতীয় যে সমস্যা, যেটা অনেকে বলেন যে এটা অনেকেই পাই আমরা, যে ম্যাস্টারবেশন বা হস্তমৈথুনের সময় বীর্যপাতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন সহবাস করছি বীর্যপাত হচ্ছে না। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে কারণ দেখি, পরীক্ষা নিরীক্ষা করি, কাউন্সেলিং করি, কিছু এক্সারসাইজ বলি, ওষুধ দিই। যদিও এক্ষেত্রে কিন্তু ওষুধ খুব একটা ভালো কাজ করে না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা যেটা করতে বলি, যে দম্পতিকে জিজ্ঞাসা করি আপনারা সেলফ ইনসেমিনেশন করতে চান কিনা, কারণ অনেকেই কিন্তু সেলফ ইনসেমিনেশনে প্রেগনেন্ট হন। যদি সেটা না হয়, তখন আমরা আইইউআই করতে পারি। লাস্ট যে সমস্যাটা, যেটা অপেক্ষাকৃতভাবে একটু গুরুতর, সেটা হচ্ছে অ্যাবসলিউট অ্যানিজাকুলেশন, অর্থাৎ কোনোভাবে বীর্যপাত হচ্ছে না, না সহবাসের সময়, না ম্যাস্টারবেশন বা হস্তমৈথুনের সময়। কি করতে পারি? আবার বলবো, পরীক্ষা নিরীক্ষা করে দেখা। যদি দেখা যায় পরীক্ষা নিরীক্ষাতে কোনো কারণ পাওয়া যাচ্ছে, সেটা ঠিক করতে পারি। না হলে আমরা আবার ইউরিন পরীক্ষা করে দেখি যে রেট্রোগ্রেড ইজাকুলেশন কিনা, অর্থাৎ যেটা বললাম অলরেডি, অর্থাৎ পেছন দিকে ব্লাডারের দিকে, অর্থাৎ পেচ্ছাপের থলিতে স্পাম চলে যাচ্ছে কিনা। সেক্ষেত্রে আমরা ইউরিন থেকে স্পাম চেক করতে পারি। তাতে নাহলে ভাইব্রেটার বলে স্পেশাল ধরনের ডিভাইস আছে, যাকে ভাইব্রো ইজাকুলেটার বলে। এটা এক ধরনের ডিভাইস, ছোট যন্ত্র, যেটা আপনি নিজে পেনিসের উপর ব্যবহার করতে পারেন এবং তার মাধ্যমে কিন্তু আপনার বীর্যপাত হতে পারে। সেটা করে আপনি নিজে সেলফ ইনসেমিনেশন করতে পারেন, অথবা আমরা আইইউআই করতে পারি। যদি তাতে কাজ না হয়, কখনো কখনো প্রস্টেটিক মেসেজ করে আমরা স্পাম কালেক্ট করতে পারি, সেই স্পাম দিয়ে আইইউআই বা আইভিএফ করা যায়। যদি কোনোটাই করা না যায়, তখন একমাত্র আপনার অন্ডকোষ অর্থাৎ শুক্রাশয় থেকে আমরা সূচ দিয়ে অথবা ছোট করে কেটে শুক্রাণু নিতে পারি,
কিন্তু সেই শুক্রাণু দিয়ে আইইউআই করা যাবে না, সেই শুক্রাণু দিয়ে আইভিএফ বা ইক্সি করতে হবে। এই পদ্ধতিকে বলা হয় টেসা বা টেস্টিকুলার স্পার্ম অ্যাসপিরেশন। Now we are going to discuss about problems in ejaculations. This is not very common, but these problems are very much harassing. There are various types of problems. Number one is delayed ejaculation. That is, you feel that you are ejaculating late during intercourse. In that case, definitely you have to find out the cause. We can do some counseling, we can advise Kegel's exercise, and we can give some treatment. But the more problematic is that something called retrograde ejaculation. That is, sorry, it can happen because of some side effects of some medicines, because of diabetes, because of some surgery in the prostate gland, or because of some diseases inside the nerves or some spinal cord injury. In that case, what happens? The sperms, instead of coming forward through the penis, it goes backwards inside the bladder. That is the sac that holds your urine. As a result, if you pass urine immediately after any sexual activity, that urine contains the sperms. In that case, we have to find out the cause. We can give some medicines. If the medicines work, in that case, you can conceive naturally by regular intercourse. But if medicines do not work, in that case, we can collect the sperms from your urine, and that sperms can be used for IUI or IVF. The next scenario is that there are some men who tell us that I don't have any problem during ejaculation for ejaculation during masturbation, but I cannot ejaculate during intercourse. In that case, we do counseling. We advise changing position during sex. It can sometimes help. If that does not help, we can find out the cause and give some medicines. But unfortunately, in this case, the medicines usually do not act very well. Okay, so that's why we have to find out the cause and do the treatment. In this case, we ask the couple whether you are very much comfortable with self-insemination. In that case, we can do self-insemination. If that fails, obviously we can do IUI. But the most difficult problem, that the most a little bit serious problem in this case is absolute anejaculation. That is, when you are not able to ejaculate, you cannot ejaculate during masturbation, you cannot ejaculate even during the intercourse. In that case, first of all, we have to find out the cause. Okay. So what we can do to find out the cause? We do some test. We can do some ultrasound and blood tests, etc. If the cause is found, we can treat it. But majority of the time, no cause is found. In that case, we can give some medicines. If the medicines work, fine. If the medicines cannot work, we can advise you some special device called vibrator or vibroejaculator. It's a small device. You yourself can apply it in your penis inside the home and can ejaculate. That semen you can use for self-insemination, or we can use this semen in our lab for IUI or IVF. We can check the urine, as I mentioned already, to see whether there is retrograde ejaculation. In that case, we can collect the sperms from your urine and use it for IUI or IVF. We can do something called prostatic massage and collect the sperm and store it for future IUI or IVF. But if all these processes fail, in that case, we can collect the sperms from your testicles, that is from your scrotum, that is from your ball, by inserting a small needle inside your testicles or making a small cut. This is called TESA or testicular sperm aspiration. But these sperms cannot be used for IUI. These sperms can only be used for special type of IVF called ICSI or intracytoplasmic sperm injection. The next type of problem is something called low libido. That is when the man is having low desire to have sex. Okay. What we have to do? Again, we have to find out the cause. We have to treat the cause. We have to give some medicine, but maximum time medicines are not required. But we can do simple sensate focus. It can help. And if does not help, we ask the couples whether you want to do self-insemination or IUI or IVF, depending on the case. এর পরের যে পুরুষের সমস্যাটা, সেটা হচ্ছে লো লিবিডো বা হচ্ছে ইচ্ছা শক্তি কম, অর্থাৎ যৌন ইচ্ছা শক্তি কম। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখব কি কারণ আছে। কারণটা আমরা ট্রিটমেন্ট করতে পারি। যদি কারণ পাওয়া যায় ভালো কথা, সেজন্য আমরা ওষুধ দিতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে ওষুধ লাগে না, সিম্পল সেন্সেট ফোকাস ট্রিটমেন্টে কাজ করে। আর যদি দেখা যায় যে সেই দম্পতি অনেক হতাশ হয়ে গেছেন, বলছে অনেক দিন হয়ে গেছে, এবার আমরা অন্য ট্রিটমেন্ট করতে চাই, সেক্ষেত্রে সেলফ ইনসেমিনেশন, IUI বা IVF করা যেতে পারে। কি কারণে বন্ধত্ব সেটা দেখার পর।
এবার আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম পুরুষের সমস্যা নিয়ে, এবার মহিলাদের সমস্যা। যেটা দেখা গেছে আমরা আমরা আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি বেশিরভাগ মহিলা কিন্তু তাদের সমস্যা নিয়ে কিন্তু বলতে আসেন না। মনে রাখবেন, দয়া করে একা একা সাফার করবেন না, এটার জন্য কিন্তু ট্রিটমেন্ট আছে। আর যেটা বললাম, অবশ্যই আমরা প্রাইভেসি মেনটেন করে ট্রিটমেন্ট করব। মহিলাদের কি সমস্যা হয়? একটা হচ্ছে লো লিবিডো বা ইচ্ছা শক্তি কম। এটার জন্য আমাদের দেখতে হবে কি কারণে কম, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। সে কারণে আমরা কিছু ওষুধ দিতে পারি বা ট্রিটমেন্ট করতে পারি কারণের ওপর ভর করে। মনে রাখতে হবে এটা কিন্তু আগে কারণ বের করে দেখাটা খুব দরকার। 2 নাম্বার যে জিনিসটা অনেক কমনলি আমরা পাই, অনেকেই বলেন যে ড্রাইনেস, অর্থাৎ ভেজাইনাতে ড্রাইনেস হচ্ছে, যে কারণে ওয়াইফ বলছেন যে হাজব্যান্ড যখন ইনসার্ট করছেন তখন আমার শুকনো লাগছে, ব্যথা লাগছে, কেটে যাচ্ছে, বা অনেক সময় হাজব্যান্ডও বলছেন যে আমার ওয়াইফের ভেজাইনা এত শুকনো যে আমার কেটে যাচ্ছে, পেনিসে কেটে যাচ্ছে বা ব্যথা করছে। অনেকে কি করেন, লুব্রিকেন্ট ইউজ করেন, অর্থাৎ তৈলাক্ত জিনিস, তেল জাতীয় জিনিস, কেউ হচ্ছে নারকেল তেল, সাবান, গ্লিসারিন এগুলো ইউজ করেন। মনে রাখতে হবে দয়া করে লুব্রিকেন্ট ইউজ করবেন না যদি আপনি বাচ্চার জন্য চেষ্টা করেন। আর লুব্রিকেন্ট ব্যবহার করলে হয়তো আপনার ড্রাইনেসটা চলে যাবে, আপনি খুব ইজিলি পেনিস ইনসার্ট করতে পারবেন এবং আপনারা হয়তো খুব ভালোভাবে সেক্স করতে পারবেন, কিন্তু লুব্রিকেন্ট যেটা করবে স্পামকে ড্যামেজ করে দেবে, প্রেগনেন্সি আসবে না। ইভেন স্যালাইভা অর্থাৎ থুতুও কিন্তু ইউজ করা উচিত নয়, যেটা অনেকে করেন। এক্ষেত্রে কি করা যেতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে ড্রাইনেসের কারণ হচ্ছে ফোর প্লের অভাব, অর্থাৎ অনেক সময় করেন কি যে হাজব্যান্ড বা ওয়াইফ তারা ফোর প্লেতে টাইম দেন না। মনে রাখতে হবে ফোর প্লেতে যদি যথেষ্ট টাইম দেওয়া হয় তাহলে কিন্তু একজন মহিলা যথেষ্ট উত্তেজিত হয় এবং তার কিন্তু ভেজাইনাতে যথেষ্ট পরিমাণে কিন্তু সিক্রেশন বা রস তৈরি হয়, সেটাই কিন্তু জায়গাটাকে পিচ্ছিল করতে সাহায্য করে। যদি তাতেও কাজ না হয় তখন আমরা কিছু স্পেশাল ধরনের লুব্রিকেন্ট আছে, মনে রাখতে হবে কিছু কিছু স্পেশাল লুব্রিকেন্ট পাওয়া যায় যেগুলো স্পামকে ড্যামেজ করে না, সেগুলো ব্যবহার করতে পারি। তাতেও যদি কাজ না হয়, পিআরপি বা পিশট বা বিশেষ ধরনের আল্ট্রাসাউন্ড টেকনিক আছে, ট্রিটমেন্ট আছে, যেটা আমাদের বিভিন্ন ক্লিনিকে হয়, তার মাধ্যমে আমরা কিন্তু এই ড্রাইনেসটা ইমপ্রুভ করতে পারি। এরপরে যে প্রবলেমটা মহিলারা বলেন সেটা হচ্ছে পেইন। মনে রাখতে হবে যখন পেইন বলেন, আপনারা হয়তো দেখেছেন যারা আমাদের ক্লিনিকে এসেছেন, যারা যেসব মহিলারা বলেন যে সহবাসের সময় পেইন হয়, যাকে আমরা বলি ডিসপ্যারিউনিয়া ডাক্তারি পরিভাষায়, আমরা জিজ্ঞাসা করি কোন সময়টাতে পেইনটা হচ্ছে। ইনসার্ট করার মুহূর্তে, হাজব্যান্ড যখন ইনসার্ট করছেন তখন, না যখন খুব ভেতরে যাচ্ছেন তখন? অনেক অবাক হন, এই দুটোর মধ্যে পার্থক্য কি? অবশ্যই পার্থক্য আছে, কারণ দুটোর কিন্তু ট্রিটমেন্ট আলাদা, দুটোর কারণ একদম আলাদা। যদি ইনসার্ট করার মুহূর্তে পেইন হয় তাকে বলা হয় সুপারফিশিয়াল পেইন বা সুপারফিশিয়াল ডিসপ্যারিউনিয়া। এর বেশিরভাগ ক্ষেত্রে কারণ হচ্ছে ড্রাইনেস, যেটা বললাম, যেটা ট্রিটমেন্ট অলরেডি বললাম, অথবা হতে পারে কোনো ইনফেকশন, অর্থাৎ ভেজাইনার ওপরের দিকে কোনো ইনফেকশন হয়েছে সে কারণে। কাজে এটা দেখতে হবে এবং তার ট্রিটমেন্ট করতে হবে। আর যেটি খুব ভেতরে গেলে পেইন, অর্থাৎ পেনিস যখন খুব ভেতরে যাচ্ছে তখন ব্যথা হচ্ছে, তার কারণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস বলে একটা ডিজিজ। আপনারা হয়তো আমাদের লাস্ট ফেসবুক লাইভটা দেখেছেন এন্ডোমেট্রিওসিস নিয়ে, সেখানে আপনারা জানতে পারবেন এন্ডোমেট্রিওসিস সম্পর্কে। অথবা হচ্ছে পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, অর্থাৎ এক ধরনের ইনফেকশন যেটা ভেতরে হয়েছে, অর্থাৎ ইউটেরাস টিউব সেখানে হয়েছে। অথবা কখনো কখনো ফাইব্রয়েড বা জাতীয় কোনো টিউমার বা ওভারিতে সিস্ট থাকলে তার কারণে কিন্তু ভেতরে গেলে ব্যথা হয়। বেশিরভাগ ক্ষেত্রে তার ট্রিটমেন্টের জন্য আমাদের অপারেশন করা দরকার হতে পারে। কাজে এটা জানতে হবে পেইনটা কোন মুহূর্তে হচ্ছে। আর আবার বলবো, পেইনের জন্য কিন্তু লুব্রিকেন্ট ইউজ করবে। আরেকটা সমস্যা অনেক মহিলা বলেন, যদিও তারা অনেক সময় আমরা দেখি যে অনেক মহিলা এরকম হয়েছে 4-5 বছর বিয়ে হয়েছে কিন্তু তারা সহবাস করতে ভয় পান, একবারও সহবাস হয়নি। দেখা গেছে যখন হাজব্যান্ড সহবাস করতে যাচ্ছেন তখন সেই মহিলা গুটিয়ে ফেলছেন, তারা সেই থাই বা উরু একদম টাইট করে ফেলছেন, কিছুতে ইনসার্ট করতে দিচ্ছেন না। এমনকি আমরা যখন ক্লিনিকে এক্সামিন করছি তখনও দেখা যাচ্ছে তারা এক্সামিন করতে দিচ্ছেন না। একে বলা হয় ভেজাইনিসমাস। এটা মনে রাখতে হবে, যেটা এক্ষেত্রে কিন্তু একটু সময় দিতে হয়, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনেরই কাউন্সেলিং দরকার। এক্ষেত্রে আমাদের কাউন্সেলিং দরকার, কিছু রিভার্স কেজেলস এক্সারসাইজ বলে একটা এক্সারসাইজ আছে, সেটা করা যেতে পারে, কিছু ডাইলেটার থেরাপি আছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিম্পল কাউন্সেলিং বা ওষুধ ছাড়াই ট্রিটমেন্টে কিন্তু কাজ হয়ে যায়। যদি তাতে কাজ না হয়, মহিলাদের ক্ষেত্রেও বলবো একইভাবে সেলফ ইনসেমিনেশন করা যেতে পারে, বা যদি ভেজাইনিসমাস থাকে আমরা আইইউআই করতে পারি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, আর তা না হলে আমরা আইভিএফ করতে পারি। Now we have already discussed about the male sexual problems. Now we are going to discuss about the female sexual problems. In our experience, we have found that women often suffer silently. They don't talk to the doctor. They don't tell us that they are having this type of sexual problems. Okay. So what they actually feel? The number one problem is that they often say that they are having low libido, that is low sex drive. In that case, it's important to find out the cause by doing some tests, and then we can treat the cause. Of course, counseling is very important. As I've said, sensate focus is very much important. Already mentioned about it. Next one is very common. This is called dryness, vaginal dryness. Often the women say that I am feeling dryness inside the vagina. But there are some couples who use some lubricant to counteract that dryness. They use some coconut oil, olive oil, even sometimes they use saliva,
to counteract the lubricants. Some use soap or glycerin. Please remember, if you use lubricant, your dryness can improve significantly. You can enjoy your sex. But what happens? These lubricants will kill the sperm. So you will find difficulty in getting pregnant. As a result, if you find difficulty, if you have difficulty in dryness, because sometimes we see that the women are saying that, oh, I'm having dryness, that's why I'm having pain when my husband is inserting inside. I'm feeling cut in the vagina. And then sometimes husband is saying that my wife's vagina is so dry that my penis is getting cut, or I feel soreness while inserting. What you can do? The main reason is that inadequate foreplay. So if you give sufficient time in foreplay, because what happens, foreplay is required for a female to get excited. If a female is adequately getting excited, in that case, there may be some secretion from the vagina. And that secretion can help to lubricate the vagina, and there will be no problem. But even after adequate foreplay, if the problem persists, you can use something like some special lubricants, but only after discussion with the doctors, because there are some special lubricants which do not damage the sperms. If that fails, you can use some treatment like PRP or PSHOT. If that fails, of course, you have self-insemination, IUI, IVF, etc. The next issue is that pain. Some people may feel pain during intercourse. Whenever a woman is saying pain, in medical terms we call it dyspareunia during intercourse. We ask, at what point you are having maximum pain? When the husband is going to penetrate inside, or when husband's penis is deep inside? Often women are surprised. What's the difference? We say there are differences, because the cause of these two types of problems are different, and the treatments are also different. If there is pain only at the time when the husband is inserting inside the vagina, this is called superficial dyspareunia or superficial pain. That is, pain is felt only at the time of insertion. Most common reason is vaginal dryness. We have already discussed how to tackle it. Please don't use lubricant. The next common problem may be some infection in the vagina, so we have to see and treat. But if a woman feels that she's having pain when husband's penis is deep inside the vagina, one of the most common reasons is endometriosis. You can see our last Facebook live on endometriosis. You can get the answer how to treat it. Often it needs surgery. Next common problem may be PID, or called pelvic inflammatory disease. That is special type of infection, some serious type of infections affecting the uterus or tubes. Sometimes there may be some tumors inside the uterus called fibroids that can cause this type of deep pain. But whether you feel pain or not, please don't use lubricant. The last issue is not very common, but unfortunately many women suffer silently. Sometimes we have found that couples got married for 5 years, but they did not have any intercourse because the woman is feeling pain. She is feeling tense. She's afraid that it can hurt her. Okay, this is called vaginismus. That is, at the time of intercourse, the woman cannot control herself. She makes her thighs and vagina tight. As a result, the penetration cannot happen. Even in our clinic, when we examine this woman, we find that they are not allowing us to examine them. What we need to do? We need to do counseling. Counseling plays important role. Then we have to do some, because most of the time no medicine is required. Simple technique like some special exercise called reverse Kegels exercise, some dilator therapy, or some sensate focusing. This can help a lot. Okay. So even if you are having sexual problems, please don't suffer silently. If we can treat it, fine, nothing is better than this. If we cannot treat it successfully, in that case you can try self-insemination, but most cases, particularly in case of vaginismus, you can do IUI. We can do IUI under general anesthesia so that you are not hurt, or sometimes you may need IVF. Now the next issue is that there are some couples who have previous sexual problems, but they did not disclose it to anybody. When they have come to our clinic, first question we often ask, is there any problem in sex, or do you have sex at least 2 to 3 times in a week? Then they disclose that they never had successful sex. In that case, of course, we have to find out the cause and treat accordingly, as I have mentioned. এবার যেটা বলবো, এই সমস্যাটা কিন্তু আমরা অনেক সময় পাই, মানে এটা কিন্তু খুব বিরল নয়, অনেকেই কিন্তু মানে নীরবভাবে সাইলেন্ট করেন। সেটা হচ্ছে যে তাদের বিয়ে হয়েছে 5-6 বছর, তারা এতদিন কাউকে বলতে পারেননি যে তাদের ঠিকমতো ইন্টারকোর্স হয়নি সাকসেসফুলি, এখন বাচ্চা নেওয়ার জন্য এসছেন। প্রথমে আমরা যেটা প্রশ্নটা করি, সেক্স করতে কোনো অসুবিধা হয় না তো, সপ্তাহে মোটামুটি 2-3 বার মেলামেশা হয় তো, তখনই তারা বলেন যে এই প্রবলেমটা হচ্ছে।
অতএব এই প্রবলেমটার কিন্তু সলিউশন আছে, দয়া করে নীরবে আপনারা এটার জন্য সাফার করবেন না, এটার জন্য ট্রিটমেন্ট আছে, ডাক্তারের সাথে কথা বলুন। আচ্ছা, আর অবশ্যই এটা ট্রিটমেন্ট যেটা বললাম সেলফ ইনসেমিনেশন, আইইউআই বা আইভিএফ, এগুলো করা যেতে পারে। এবার যেটা নিয়ে আলোচনা করব যে প্রবলেমটা, এবার শুধু সেক্সুয়াল প্রবলেম ছাড়াও যেটা ইম্পর্টেন্ট, যে সেক্সুয়াল হাইজিন। মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ইম্পর্টেন্ট সেক্সুয়াল হেলথের ব্যাপারে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকে ইনফেকশন হতে পারে, এবং এই ধরনের সেক্সুয়াল ইনফেকশন কিন্তু মারাত্মক হতে পারে, এবং এই সেক্সুয়াল ইনফেকশনের কারণে কিন্তু ইভেন বন্ধ্যত্ব হতে পারে, বন্ধ্যাত্বের সমস্যা বেড়ে যেতে পারে, এমনকি কিছু কিছু সেক্সুয়াল ইনফেকশন আছে যার কারণে কিন্তু সিভিয়ার ডিজিজ যেমন ক্যান্সার এরকমও হতে পারে। Now we are going to discuss about the sexual hygiene. Remember, hygiene is very important because you have to maintain cleanliness, because if you don't maintain cleanliness, some sexual infections can become so severe that it can lead to infertility itself, or it can worsen your infertility problem, and it can lead to some serious problems because some sexual infections can even lead to cancer. So how you can maintain hygiene? First, in case of women, first take care of, because some women may be allergic to some particular brands of sanitary pads or tissue paper, etc. So if you feel itching, if you feel any dryness, if you feel any excessive discharge, first try to change the brand of your tissue paper or sanitary napkin, and don't use any colored type of napkins. Second is that don't use nylon or colored undergarment, use cotton soft undergarments, and it's preferable not to use any undergarments when you are at home. And some women use some deodorants or ordinary soaps in vaginal area. Please don't use it. Don't use any ordinary soap. You can use some special medicated soap in the vaginal area. And another thing is that some women wash their vagina excessively. Remember, if you wash the vagina excessively, even with water excessively, it can remove some important oil in the area, because vagina contains some important oil which are important to prevent some bacterial infection. So don't clean excessively. Whenever you are going to washroom, just clean it with simple water from front to back. It's important to wash from front to back, not from back to front. Okay. And only during time of bath, use some medicated soap, as I have mentioned, but don't use it excessively. And remember, some amount of white discharge is normal. Often women are very much feeling bothered, I'm having excessive white discharge. Remember, if the white discharge is not having bad smell, if there is no pain, if there is no itching, if there is no problem during passing urine, it's not associated with infection, because some amount of discharge is common, just like you have discharge from your nose. So some amount of vaginal discharge is common. If you feel it's causing really troublesome problems, only in that case we can treat it, or when we feel that there may be infection, only in that case we can treat it. এবার যেটা মহিলাদের হাইজিন নিয়ে বলবো, কি বলবো, একটা হচ্ছে অনেক মহিলা বলেন যে তাদের ডিসচার্জ হচ্ছে, ইচিং বা চুলকানি হচ্ছে, বা তারা ড্রাইনেস বা অস্বস্তি ফিল করছে। অনেকে মনে রাখতে হবে, অনেক কিন্তু অ্যালার্জি থাকে স্যানিটারি প্যাডের কোনো পার্টিকুলার ব্র্যান্ডের প্রতি, বা হচ্ছে টিস্যু পেপারের প্রতি, এগুলো চেঞ্জ করে দেখুন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রঙিন ধরনের টিস্যু পেপার বা স্যানিটারি প্যাড ইউজ করবেন না। 3 নাম্বার যেটা করবেন, অনেক কটনের, সফট কটনের সাদা রঙের বা হালকা কালারের আন্ডারগার্মেন্ট ইউজ করুন, কারণ কালার্ড আন্ডারগার্মেন্ট বা নাইলন আন্ডারগার্মেন্টে কিন্তু অনেকের অ্যালার্জি হয়। আমরা প্রেফার বলবো বাড়িতে কোনো আন্ডারগার্মেন্ট না ইউজ করার জন্য। আচ্ছা, সোপ, অনেকে থাকেন কি বারবার সাবান দিয়ে পরিষ্কার করেন, অতিরিক্তভাবে পরিষ্কার করেন। মনে রাখতে হবে ভেজাইনাতে কিছু ইম্পর্টেন্ট তেল জাতীয় জিনিস থাকে যেটা কিন্তু ব্যাকটেরিয়ার গ্রোথ হতে দেয় না। আপনি যদি বারবার সাবান দিয়ে অতিরিক্তভাবে পরিষ্কার করেন, বা জল দিয়েও যদি অতিরিক্ত পরিষ্কার করেন, সেই তেলটা চলে যাবে, তাহলে কী হবে, ইনফেকশন হবে। কী করবেন, অর্ডিনারি সোপ ব্যবহার করবেন না। অনেকে থাকেন ডিওড্রেন্ট বা এ ধরনের স্প্রে ইউজ করেন, সেগুলো ব্যবহার করবেন না। যতবার ওয়াশরুমে যাবেন, ওয়াশরুম থেকে আসার পরে সিম্পল জল দিয়ে সামনে থেকে পেছন দিকে পরিষ্কার করবেন, ঠিক আছে, পেছন থেকে সামনের দিকে নয়, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর স্নানের সময় একমাত্র অর্ডিনারি সোপ ব্যবহার করবেন না, স্নানের সময় মেডিকেটেড সোপ, স্পেশাল ধরনের মেডিকেটেড কিছু লিকুইড আছে, সেগুলো ব্যবহার করবেন। অনেক মহিলা ভীষণভাবে চিন্তিত হন যে হোয়াইট ডিসচার্জ, অর্থাৎ সাদা স্রাব বেরোচ্ছে। মনে রাখতে হবে কিছুটা সাদা স্রাব কিন্তু নর্মাল, যেমন নাক থেকে ডিসচার্জ হয় সেরকম ভেজাইনাতে কিছু গ্ল্যান্ড আছে, সেখান থেকে ডিসচার্জ হওয়াটা নর্মাল। যদি এই ডিসচার্জ অতিরিক্ত কোনো দুর্গন্ধ না থাকে, যদি ডিসচার্জে কোনো ব্যথা না থাকে, ডিসচার্জের সাথে যদি চুলকানি না থাকে, যদি ইউরিন করার সময় কোনো সমস্যা না হয়, তাহলে কিন্তু এই ডিসচার্জের কিন্তু ট্রিটমেন্ট দরকার নেই। যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, মনে হয় কোনো ইনফেকশন হচ্ছে, বা এই ডিসচার্জ আপনাকে অতিরিক্তভাবে সমস্যা দিচ্ছে, তখন আমরা একমাত্র ট্রিটমেন্ট করতে পারি। এবার আসবো পুরুষদের ক্ষেত্রে হাইজিনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম কথা, অনেক পুরুষ আছেন যারা কিন্তু সারাক্ষণ ধরুন আন্ডারগার্মেন্টস পরে থাকে,
মনে রাখতে হবে যদি আপনি অতিরিক্ত সময় অনেকক্ষণ ধরে বাইক চালান বা অনেকক্ষণ বসে থাকেন, দুটো জিনিসের ক্ষতি হয়। এক হচ্ছে আপনার স্ক্রোটাম বা অন্ডকোষে যদি টেম্পারেচার বা তাপমাত্রা বেড়ে যায়, তাহলে কিন্তু শুক্রাণু তৈরি হবে না। আর 2 নাম্বার, যদি তাপমাত্রা বেড়ে যায়, বিশেষ করে আপনি অনেকক্ষণ ঘেমে থাকেন, বিশেষ করে অনেকক্ষণ ধরে আপনার ঘাম হয়ে আছে, তাহলে যেটা হবে যে এই যে ঘামের ফলে আপনার সেখানে ফাঙ্গাল ইনফেকশন হবে। ফাঙ্গাল ইনফেকশন মারাত্মক হতে পারে। শুধু এটা নয়, এটা দেখা গেছে যাদের এই মানে ধরুন কুচকি বা এই অন্ডকোষে ফাঙ্গাল ইনফেকশন হয়, অর্থাৎ ছত্রাক ইনফেকশন হয়, তাদের কিন্তু দেখা গেছে স্পাম কাউন্ট কমে যেতে পারে। কাজে যদি চুলকানি হয়, ইচিং হয়, দোকান থেকে মলম কিনে লাগাবেন না, ডাক্তারের সাথে কথা বলুন, সেটা ঠিকমতো ট্রিটমেন্ট করুন। আর এটা করুন যে সারাক্ষণ ধরে আন্ডারগার্মেন্ট চেষ্টা করুন পরে না থাকার, কিছুক্ষণ পরপর অনেকক্ষণ বসে থাকা বা অনেকক্ষণ গাড়ি ড্রাইভ না করে একটু পরপর রেস্ট নেওয়া, অর্থাৎ ধরুন 1 ঘন্টা 2 ঘন্টা ড্রাইভ করার পর বা বসে থাকার পরে একটু উঠুন, চারপাশে ঘুরুন। চেষ্টা করুন বাড়িতে কোনো আন্ডারগার্মেন্ট ইউজ না করার। আর যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে সেটার জন্য ডাক্তারের পরামর্শ। আরেকটা জিনিস আমরা অনেক সময় দেখি অনেক পুরুষ যেটার ব্যাপারে অবহেলা করেন, সেটা হচ্ছে ফোর স্কিন, অর্থাৎ যাদের ধরুন সার্কামসিশন বা অর্থাৎ সুন্নাত হয়নি বা খতনা হয়নি, তাদের ক্ষেত্রে দেখা গেছে লিঙ্গের যে অগ্রভাগের যে চামড়া, সেটা কিন্তু নিয়মিত কিন্তু পরিষ্কার করা উচিত, কারণ তার ভেতরে যে ইনফেকশনগুলো জমে, অর্থাৎ সিক্রেশন জমে, সাদা সাদা সিক্রেশন যাকে স্মেগমা বলে, সেগুলো কিন্তু নিয়মিত পরিষ্কার করা উচিত। যদি সেটা পরিষ্কার করা না হয়, সেখানে ইনফেকশন হতে পারে। অনেকে মনে করেন কি যে এই যে চামড়াটা, সেটা সামনের দিকে মানে সেটা যদি পেছন দিকে না যায় কোনো অসুবিধা নেই। মনে রাখতে হবে চামড়াটা যদি পেছন দিকে টানা না যায়, সেটাকে ফাইমোসিস বলে, সেটা একটা সিরিয়াস ডিজিজ। কেন? এটার কারণে ইনফেকশন হতে পারে, এটার কারণে ব্লিডিং হতে পারে, ইন্টারকোর্সের সময় সহবাসের সময় ব্যথা হতে পারে, ব্লিডিং হতে পারে, আঘাত লাগতে পারে, ছিঁড়ে যেতে পারে, ইউরিন করতে সমস্যা হতে পারে, ইউরিনের যে রাস্তা সেটা ছোট হয়ে যেতে পারে, সেটার জন্য কিডনি ফেল হতে পারে, অর্থাৎ আপনার রেনাল ফেলিওর হতে পারে, আর এমনকি সে পেনিসে ক্যান্সার হতে পারে। অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে এই যে এটা বোধহয় বিয়ের পরে ঠিক হয়ে যাবে। মনে রাখতে হবে বিয়ের সাথে কোনো সম্পর্ক নেই। এটা যদি পেছনে না যায়, একজন বয়স্ক মানুষের অর্থাৎ 18 বছর বয়সের পরে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের যদি এই ফোর স্কিন বা লিঙ্গের অগ্রভাগের চামড়া পেছনে না যায়, সেটা কিন্তু অ্যাবনর্মাল, সেটার জন্য ট্রিটমেন্ট করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্রিম দিয়ে ট্রিটমেন্ট করা যায়। যদি এটা গুরুতর হয় তাহলে কিন্তু সার্কামসিশন অপারেশন করে অর্থাৎ চামড়াটা বাদ দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা থেকেও কিন্তু ইনফেকশন হয়ে গিয়ে কিন্তু বন্ধ্যাত্ব হতে পারে। Now we are going to discuss about how a male can maintain the sexual hygiene. Number one is often the men, they require to work for long time. They need to drive a car or bike for long time, or they need to sit for a long time for prolonged walking. This can harm you in 2 ways. Number one is that if you sit for long time, or if you use tight undergarment particularly, or if you drive for long time, particularly biking or cycling, in that case it can increase the temperature of your scrotum. As a result, the sperm production in your testicles or balls can hamper. So don't do that. Next thing is that if you drive or sit for long time and there will be sweat accumulation inside your thighs, inside your groin, or around your scrotum, it can lead to fungal infection. As a result, you can feel some itching. Some people, what they do, they just go to medicine shop and take some medicine for itching. Don't do it. Go to doctor, because it has been found that if a man is having infection in the groin, fungal infection in the groin or scrotum, which is called jock itch, it can also damage the sperm. So in that case, if you feel any problem, please go to doctor, treat it. And how you can prevent it? Don't sit for long time, don't drive for long time. I'm not asking you to just leave your profession, but when you have to drive or sit for long time, just take a break every 1 to 2 hours and just move around. Then again restart your driving or sitting. And preferably use loose undergarment at home, and again at home during office time use loose undergarment, and please don't use any undergarment at all when you are at home. Okay. Next common problem, often we feel there are some men who are not circumcised, okay, that is who are having intact foreskin, that is who are not cut, that is who, some in colloquial language we call who are uncut. In that case, it's important that they should be able to roll back their foreskin back, and they should clean the white type of secretion that are accumulating inside the foreskin. That white secretion is called smegma. Because if you cannot clean it, they can lead to infection. There are some men who are not able to retract this foreskin back, but they feel that it's not a problem. But remember, it's a serious problem, because any adult who is more than 18 years old should be able to roll back the foreskin. If he cannot roll back the foreskin, it is called phimosis.
There are some men who have idea that when you have intercourse or when I'll be married, it will become normal. Remember, it's absolutely wrong idea. It has nothing to do with intercourse. If you cannot roll back your foreskin back and you are more than 18 years old, it's abnormal. In that case, it's called phimosis because it can lead to some serious disease. Number one, it can lead to infection. That infection can again block your sperm conducting duct. That infection can spread to your kidney. Number two is that because of phimosis, you can get hurt during intercourse. You can have pain. You can have bleeding during intercourse. There may be tear in the penis. Number three is that it can narrow down your hole of your urethra, that is the opening through which you are passing urine. As a result, urine cannot come out properly. As a result, there will be damage to the kidneys. Even kidneys can fail. You can land up with renal failure. And sometimes there may be some cancer development inside the penis because of the phimosis. So if you have phimosis, please talk to doctor. In some cases, some steroid type of ointment can help. Otherwise, in most cases, you can need a small surgery called circumcision, that is removal of the foreskin. Now, as I've said about infection, it's important to discuss about the sexually transmitted infection, or we call STI. Okay. Why these are important? Because these infections can lead to chronic pain. In male and female, lead to chronic pain. That is, pain is difficult to treat. And in female, it can lead to, as I have mentioned, PID, pelvic inflammatory disease. That is, the disease infection can spread to inside the organs remaining inside the abdomen. And this can block the fallopian tubes. It can damage the ovaries. That leads to infertility. In case of male also, these infections can spread to the sperm conducting duct and the testicles, and they can block this duct and lead to infertility, that is, sperms cannot come out. Okay. So these STIs are very important. এবার আমরা যেটা আলোচনা করব, অর্থাৎ এসটিআই বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ যৌনভাবে বাহিত কিছু ইনফেকশন নিয়ে, সংক্রমণ নিয়ে। এগুলোর গুরুত্ব কি? মনে রাখতে হবে, এই সংক্রমণগুলো কিন্তু ভেতরে চলে যেতে পারে এবং ইনফেকশন করতে পারে। পার্টিকুলারলি মহিলাদের যেটা করে পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যাতে টিউব ব্লক হয়ে যেতে পারে, ওভারির ড্যামেজ হতে পারে, যার ফলে তাদের বন্ধ্যাত্ব হতে পারে। পুরুষের ক্ষেত্রে এটা অন্ডকোষের ক্ষতি করতে পারে, বা যে নালী দিয়ে স্পার্ম আসে সেই স্পার্মে নালীতে ব্লক করে দিতে পারে, যার ফলে সেখানে স্পার্ম বেরোতে পারে না এবং বন্ধ্যাত্ব হতে পারে। আর দু নম্বর যেটা করে, পার্টিকুলার ছেলেদের ক্ষেত্রে তো বটে, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে ক্রনিক পেলভিক পেন, অর্থাৎ অনেক দিন ধরে পেইন হচ্ছে ইনফেকশনের কারণে, যেটা কিন্তু কোনোভাবেই কিন্তু ঠিক করা যায় না অনেকভাবে। কাজে ইনফেকশন প্রিভেন্ট করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার ইনফেকশন প্রিভেনশনটা কি, যেটা বলবো, মানে যে কোনো কারোর সাথে, অর্থাৎ একাধিক যৌনসঙ্গীর সঙ্গে সম্পর্ক না রাখা, মানে যদি সেরকম অসাবধানতাবশত কারোর সাথে সম্পর্ক হয়, কন্ডোম ইউজ করা, আর যদি কোনো ধরনের সিমটম হয় তাহলে সেটা ডাক্তারের সাথে যোগাযোগ করা। কী কী সিমটম হতে পারে? একজন পুরুষের ক্ষেত্রে হতে পারে অন্ডকোষে ব্যথা, ফুলে যাওয়া, পেনিসের সাথে অ্যাবনর্মাল ডিসচার্জ বেরোনো, পেচ্ছাপ করার সময় জ্বালা করা, ইজাকুলেশন বা বীর্যপাতের সময় জ্বালা করা, কুচকেতে ফুলে যাওয়া, তলপেটে ব্যথা করা, ইউরিন করার সময় ব্যথা করা, এগুলো। মহিলাদের ক্ষেত্রে কী হতে পারে? দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হতে পারে, অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে, অতিরিক্ত ব্লিডিং হতে পারে, পিরিয়ড হওয়ার কথা না অথচ সে সময় অল্প অল্প করে ব্লিডিং হচ্ছে, পেটে ব্যথা হতে পারে, পিরিয়ডের সময় ব্যথা বা অন্য সময় তলপেটে ব্যথা হতে পারে, পার্টিকুলারলি সহবাস করার সময় ব্যথা হতে পারে, তলপেটে ব্যথা হতে পারে, ইউরিন করার সময় জ্বালা বা ব্যথা হতে পারে, জ্বর হতে পারে। কাজে এটা আটকানোর জন্য কি করতে হবে সেটা আমরা বললাম। এবার ট্রিটমেন্ট কি? যদি এই ধরনের কোনো সমস্যা হয় ডাক্তারের সাথে যান, পরামর্শ করুন। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিলে ঠিক হয়ে যায়, কিন্তু এটা ইম্পর্টেন্ট, যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে অ্যান্টিবায়োটিকের কোর্স কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, যে কোনো দোকান থেকে ফট করে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না। আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের শুধু কাজ হয় না, অপারেশন লাগতে পারে। আর যদি আগে ইনফেকশন হয়ে গিয়ে এরকম কোনো ব্লক হয়ে থাকে তাহলে কিন্তু আইভিএফ লাগতে পারে, বা পুরুষের ক্ষেত্রে টেসা করে ইসি করার দরকার হতে পারে। Now we are discussing about how to prevent it. The number one thing, important thing for prevention is that avoiding multiple sexual partners at a time. And if you cannot avoid it, of course, use condom when you are anticipating some unprotected sex. Okay. Next thing, you have to be aware about the symptoms of this sexually transmitted infection. What are the symptoms? In case of male, there may be pain in the testicles, in the scrotum. There may be swelling there. There may be swelling and pain in the groin. There may be abnormal discharge through urethra, that is through penis. There may be problem or burning sensation or pain during ejaculation, that is discharge of semen or passing urine. There may be pain in the tummy, or there may be fever.
Similarly, in case of female, there may be abnormal white discharge, which can be having very bad odor, that is very bad smell, smelly discharge. There can be pain, particularly during periods, or pain during intercourse, or pain all the time inside the tummy, in the lower part of the tummy. There may be pain or burning sensation during passing urine. There may be abnormal bleeding, that is your bleeding may be severe during the periods, or when you are not supposed to have period, at that time you can have bleeding. There can be pain inside your tummy, there can be fever. So if you are having these symptoms, please talk to your doctor. If doctor is advising antibiotic, please complete the course of the antibiotics, and please don't take antibiotics simply from medicine shop without consulting the doctor. But some cases may need surgery, particularly in case of female. Okay, some laparoscopic surgery may be needed. But if you had previous infections and there are blocks, in that case, most women require IVF, and even some men may require TESA and ICSI. Now, any discussion on the sexual health is incomplete without discussion on some special things, some special type of cancers. Some cancers which can be related to infertility and which can be related to this sexual problems. এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, বিশেষ ধরনের কিছু ক্যান্সার যেটা হচ্ছে বন্ধ্যাত্বের সাথে সম্পর্কিত এবং যেটা হচ্ছে সেক্সুয়াল কিছু প্রবলেমের সাথে সম্পর্কিত। মহিলাদের ক্ষেত্রে একটা বলবো সিএ সার্ভিক্স বা সার্ভাইকাল ক্যান্সার। সার্ভিক্স কি ইউটেরাসের যে মুখ, সেটাকে বলা হয় সার্ভিক্স। সার্ভিক্সে ক্যান্সারের কারণে কিন্তু প্রতি বছর অনেক মহিলা সারা বিশ্বে মারা যান, পার্টিকুলারলি আমাদের দেশে, যেটা খুব দুর্ভাগ্যজনক। কারণ সার্ভাইকাল ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা কিন্তু অলমোস্ট 100% কিন্তু আটকানো যায়। কাদের বেশি হয়? যাদের ধরুন অসংরক্ষিত যৌন সম্পর্ক বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে। আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি বলে একটা ভাইরাস আছে, যার কারণেই ইনফেকশনটা হয়। যদি আমরা বলি মেয়েদের, অর্থাৎ অ্যাডোলেসেন্ট এজে, অর্থাৎ ধরুন 14-15 বছর বয়সে কিন্তু এইচপিভি ভ্যাকসিন দেওয়া যায়, সেটা খুব ভালো কাজ করে। যদি তখন দেওয়া না যায়, আপনি কিন্তু বিয়ের আগেও দিতে পারেন বা বিয়ের পরেও দেওয়া যেতে পারে, যদিও তখন অতটা ভালো কাজ করে না, কিন্তু তাও কিছুটা কাজ করতে পারে এইচপিভি ভ্যাকসিন, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন বা ভাইরাস ভ্যাকসিন। আর এইচপিভি কিন্তু শুধু সার্ভাইকাল ক্যান্সার নয়, একজন মহিলার অন্য জায়গায় ভালভা অর্থাৎ যোনিদ্বারে ক্যান্সার করতে পারে, এমনকি পুরুষের লিঙ্গ বা পেনিসে ক্যান্সার করতে পারে। যে কারণে কিন্তু কিছু কিছু বিদেশে, যেমন অস্ট্রেলিয়া বা কানাডা, এরকম দেশে কিন্তু পুরুষদেরও কিন্তু এইচপিভি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আর সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্যাপসমিয়ার বলে একটা টেস্ট, যেটা কিন্তু একবার করে লাভ নেই, নিয়মিত করতে হবে। আর কি ধরনের ক্যান্সার হতে পারে মহিলাদের এই বন্ধ্যাত্বের সাথে সম্পর্কিত? একটা যেসব দেখা গেছে, যেসব মহিলাদের বন্ধ্যাত্ব থাকে তাদের কিন্তু পরবর্তীকালে, বিশেষ করে যাদের পিসিওএস থাকে, তাদের যদি পিরিয়ড নিয়মিত না হয়, তাদের যদি দেখা গেছে যে পিসিওএস থাকে, তাদের কিন্তু ইউটেরাসের লাইনে ক্যান্সার বা ইন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে। কাজে যদি অ্যাবনর্মাল ব্লিডিং হয়, সেটার ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলুন। আর যেটা বলতে ভুলে গেছিলাম, সার্ভাইকাল ক্যান্সারের সিমটম অর্থাৎ অ্যাবনর্মাল ব্লিডিং, পার্টিকুলারলি পোস্ট কয়টাল ব্লিডিং, অর্থাৎ সহবাসের পরে যদি ব্লিডিং হয়, তাহলে কিন্তু সেটা ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন। সিম্পল, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার কিন্তু খুব আর্লি স্টেজে আটকানো যায়। আর যারা বন্ধ্যাত্বের শিকার, তাদের কিন্তু অনেক সময় দেখা গেছে পরবর্তীকালে ওভারিয়ান ক্যান্সার হতে পারে। কিন্তু মনে